আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দেশের চা শিল্পকে সমৃদ্ধ করতে শ্রমিকদের প্রতি আরও যত্নবান হতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। সিলেটের মালনীছড়ায় 1854 সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। বর্তমানে সম্ভাবনাময় এই শিল্প বিকশিত হয়েছে দেশের 168টি বৃহৎ ও 8000-এর বেশি ক্ষুদ্র চা বাগানের মাধ্যমে। এসব চা বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102.92 মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল আর রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে 4 জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিল্পে বিশেষ অবদান রাখায় চলতি বছর 8 ক্যাটাগরিতে দেওয়া হয় জাতীয় চা পুরস্কার 2024 সম্মাননা। প্রতি সর্বোচ্চ চা উৎপাদন করেছে। পরে প্রধান অতিথির বক্তব্যে চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা করা, তাদের নিজেদের চিকিৎসার ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের নানা ধরনের অসুবিধা দূর করা, এদিকে দৃষ্টি দিতে হবে। বিশ্বের চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদনে তাগিদ দেন সরকার প্রধান। বিভিন্ন ধরনের চা করা যেতে পারে। তাছাড়া তুলসী, আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু এডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন, উপার্জন করতে পারবেন। আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তৃণমূলের সচেতনতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের রপ্তানি হতো এবং গোটা পাকিস্তানের। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর দেশ তৈরি করে যাব, এমনটা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিশুদের মেধার বিকাশে সব ধরনের ব্যবস্থা করে দিচ্ছে সরকার। বিশ্বের সঙ্গে জ্ঞান বিজ্ঞানে নতুন প্রজন্ম এগিয়ে যাবে, এই জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুপুরে গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সারা দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে 302 জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। 2008-এ ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন আমাদের ঘোষণা 41 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেজন্য আমরা যেমন কম্পিউটার ল্যাব করে দিয়েছি স্কুলে, সেই সাথে কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দেওয়া হয়েছে। সেখানে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এই তথ্য প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল সিস্টেম অর্থাৎ কম্পিউটার শিক্ষা, এই শিক্ষার প্রসার আমরা ঘটাচ্ছি। এবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের খবর। ভারতে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কার্যক্রম শেষে চলছে লোকসভার ভোট গণনা। প্রথম 3 ঘন্টার ফলাফলের এখনও এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর বুথ ফেরত জরিপের চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছেন কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া। ভোট গণনা শুরুর প্রথম 3 ঘন্টায় এনডিএ জোট 298টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে 225টি আসন, অন্যরা পেয়েছেন 20টি আসন। তবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে আছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান।
7 দফায় ভারতের নির্বাচন শেষে বুথ ফেরত জরিপে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের যে জয় জয়কারের কথা বলা হয়েছিল, পরিস্থিতি যে সেদিকে যাচ্ছে না সেটা বলাই যায়। ভোট গণনায় এ পর্যন্ত পোস্টাল ব্যালট এবং ইভিএম এর ফলাফলে দেখা গেছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে লোকসভার 543টি আসনের মধ্যে কমপক্ষে 272টিতে জয় পেতে হবে। যদিও ভারতীয় সময় দুপুরের পর থেকে ফলাফল কোন দিকে যাচ্ছে তার চিত্র স্পষ্ট হয়ে উঠবে। এছাড়া কয়েকটি আসনে ভোটের ফলাফল আসতে দেরি হতে পারে, এমনকি বুধবার পর্যন্ত তা গড়াতে পারে। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন। তবে শুরুর দিকে পিটিআইয়ের এক্সপোস্টে কংগ্রেসের কাছে মোদীর 6,223 ভোটে পিছিয়ে থাকার খবর জানানো হয়, যদিও পরে দ্য হিন্দু ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে মোদী এগিয়ে গেছেন বলে জানানো হয়। কম যাচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। উত্তরপ্রদেশে রায়বেরেলি ও কেরালার ওয়েনাড আসনে এগিয়ে আছেন তিনি। গুজরাট রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। আসনটিতে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রী প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই বেশি এগিয়ে রয়েছেন। এর মধ্যে আছেন অভিনেতা দেব, শতাব্দী রায় ও সায়নী ঘোষ। অবশ্য এই দলের প্রার্থী দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি পিছিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন বিজেপির আরেক তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ স্থানীয় সময় সকাল 8টা থেকে ভারত জুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিতে কড়া পাহারা রয়েছে। ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশপাশে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। ইমরুল হাসান, RTV। দর্শক, ভারতের দিল্লিতে রয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। ভোট গণনার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। পরমাশিস, সেই পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন এনডিএ এর অবস্থান নিয়ে কি বলছেন বিশ্লেষকরা, জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি দিল্লির একেবারে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে রয়েছি। এই মুহূর্তে যেটা খবর, যে দিল্লিতে এই মুহূর্তে যেটা নির্বাচন কমিশন সর্বশেষ যে তথ্য আমাদের দিয়েছে, যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিজেপি কিন্তু 298টি আসনে এগিয়ে রয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী। পাশাপাশি কিন্তু ইন্ডিয়া জোট 268টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যদের মধ্যে রয়েছে তারা 20টি আসনে। সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 31টি আসনে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। 10টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং একটি মাত্র আসনে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে। আর বিশ্লেষকরা যেটা জানাচ্ছে, যে গত শনিবার 1 জুন ভোট শেষ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন এজেন্সি যে জরিপ করেছিল, যে এক্সিট পোল করেছিল, সেখানে কিন্তু সবাই জানিয়েছিল, যে তথ্য যারা দিয়েছিল সমীক্ষা অনুযায়ী, যে 350-এর বেশি কিন্তু আসন পেতে চলেছে বিজেপি এবং এনডিএ জোট। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। একই কথা কিন্তু বলেছিল যে তৃণমূল কংগ্রেসও কিন্তু পশ্চিমবঙ্গে 13 থেকে 15টি আসন পাবে। সেই জায়গা থেকে কিন্তু এই পরিস্থিতি এখন অনেকটাই উল্টো দিকে। বিশ্লেষকদের অভিমত, গত 6 মাস আগেও যে ভোট হয়েছে সেই ভোটেও কিন্তু আমরা দেখেছি যে এক্সিট পোল কিন্তু পুরোটাই অমিল হয়েছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে যা ট্রেন্ড রয়েছে, বিজেপি এগিয়ে থাকলেও ইন্ডিয়া জোটের কিন্তু ফলাফল অনেকটাই ভালোর দিকে। এখন সর্বশেষ পরিস্থিতি কিন্তু জানা যাবে আরো বিকেলের দিকে, সেটা বিকেল 4:30-5টা কিন্তু বেড়ে যাবে। কিন্তু ট্রেন্ড যে বিজেপির ভালো, যেমন সত্যি ইন্ডিয়া জোট যে একদম খারাপ করছে না এমন তো কিন্তু বলা যাবে না। পাশাপাশি এখনো পর্যন্ত ইন্ডিয়া জোট 225টি এবং অন্যান্যরা 20টি এবং 298টা কিন্তু এনডিএ জোট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ফলাফল খুবই ভালো। প্রশান্ত কিশোর বা যোগেন্দ্র যাদব বা এরা যা জানিয়েছিল, যে রেজাল্ট যাই হোক না কেন, যে এক্সিট পোলের রিপোর্ট অনেক সময় মেলে না। প্রশান্ত কিশোর যেটা বলেছিল যে একটু ভালো ফল করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তার বক্তব্য ছিল বিরোধীরা যদি একত্রিত হয় তাহলে কিন্তু বিজেপি এগিয়ে যেতে পারবে না। কিন্তু তার বক্তব্য ছিল যে এই মুহূর্তে যে বিরোধীরা কিন্তু সেই মুহূর্তে একজোট হতে পারছে না। এই কারণেই কিন্তু
বিজেপি এগিয়ে যাচ্ছে, কিন্তু আজকে এখনো পর্যন্ত বেশ কয়েক রাউন্ড ভোট গণনা শেষে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে থাকলেও কিন্তু ইন্ডিয়া জোট অনেকটাই এগিয়ে রয়েছে। পরামর্শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী সংবাদে জেনে নেব বিস্তারিত। এবার দেশের প্রসঙ্গে আবারও ফিরে যাচ্ছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ এবং শেষ ধাপের নির্বাচন আগামীকাল। এই ধাপে 60 উপজেলায় ভোট গ্রহণ হবে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। জেলা নির্বাচন কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। এর আগে গেল মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। শেষ সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা থাকছেন মাঠে। দর্শক, উপজেলা নির্বাচনে সরঞ্জাম পাঠানোর খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে কিনা জানাবেন, এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে কি প্রস্তুতি দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে কিন্তু আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু নির্বাচনের প্রচারণা কিন্তু গতকাল থেকে শেষ হয়েছে এবং আজকে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে নির্বাচন যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু একটু পরেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে বিজয়নগরের যে 78টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম আছে সেগুলো কিন্তু তারা প্রেরণ করবে। যদিও একটু আগে কিন্তু মুষলধারে এখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি শেষ হওয়ার পরেই কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে সেই 78টি কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনের সরঞ্জামাদি পাঠাবেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে কিন্তু এখানকার যে নির্বাচন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং যিনি অফিসার রয়েছেন তিনি কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছেন। ভোটের দিন কিন্তু র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালতও কিন্তু প্রায় অর্থাৎ বিজয়নগরের যে 10টি ইউনিয়ন রয়েছে এবং 10টি ইউনিয়নের যে 78টি কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা মোতায়েন থাকবে এবং তারা প্রশ্ন আশা করছেন যে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন তারা উপহার দিতে পারবে। আমি যদি বলি যে এই বিজয়নগরে কিন্তু 6 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 5 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও বলি এই 6 জন চেয়ারম্যান প্রার্থীর কথা যদি বলি, 6 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 3 জনের নাম কিন্তু আলোচনায় আসছে। বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান নাসিম আবু আলী তিনি আনারস প্রতীকে লড়ছেন এবং অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি গ্রুপের ডিরেক্টর জাবেদ আহমেদ তিনি কিন্তু আনারস প্রতীকে কিন্তু লড়ছেন এবং অন্য আরেকজন প্রতিনিধি কাপে। 3 জনের মধ্যে কিন্তু মূল লড়াই হবে বলে এখানকার ভোটাররা আশা করছেন। তবে আগামীকাল সকাল 8টা থেকে টানা বিকাল 4টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করে এখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়া। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। 14 জনের ট্রেনের টিকিট পেতে 1,85,00,000 বার সার্ভারে চেষ্টা চালিয়েছেন যাত্রীরা, তবু অধিকাংশরাই হয়েছেন নিরাশ। বারবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অনেকেই ছুটে যান কমলাপুর রেল স্টেশনে। ভোগান্তি কমাতে অনলাইনের পাশাপাশি কাউন্টারে টিকিট বিক্রির দাবি জানিয়েছেন অনেকে। এদিকে টিকিট কালোবাজারিদের কাছ থেকে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সরওয়ার। টিসিবির ভর্তুকির পণ্যে পড়েছে প্রভাবশালীদের থাবা। কম দামে সরকারি এসব পণ্য কিনে ঈদ উপহার হিসেবে এলাকাবাসীর মধ্যে বিলি করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ ভৌমিক। মাসের বেঁচে যাওয়া পণ্য তিনি এভাবে মানুষকে ঈদ উপহার দিচ্ছেন। টিসিবির মুখপাত্র জানান, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রাজধানীর দক্ষিণ সিটির 59 নম্বর ওয়ার্ড। কোরবানির ঈদ সামনে রেখে যেখানে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু হয়েছে সেখানে এই এলাকার ডিলারদের কাছে এখনো রয়ে গেছে মে মাসের পণ্য। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নেতাদের কারণে ঠিকমতো পণ্য বিক্রি করতে পারছে না তারা। এমন অভিযোগের সত্যতা খুঁজতে মাঠে নামে আরটিভি টিম। রায়ের বাজার হাসনাবাদ ডিলারের অধীনে 875 কার্ডধারী থাকলেও এখন পর্যন্ত পণ্য সামগ্রী পেয়েছে প্রায় 350 মানুষ। আবার তালিকায় পণ্য সংগ্রহ দেখানো হলেও বাস্তবে মালামাল সংগ্রহ করেনি বলেও অভিযোগ করছেন অনেকেই। টিসিবির কার্ড আছে? হ্যাঁ। কয়টা আছে? একটা। মাল তুলছিলেন লাস্ট কবে? মাল আমি তো তুলি না অনেকদিন ধরে। আর কোনো মাসে তুলি না ভাই।
কোনো মাসে তোলেন নাই? তবে এসব বিষয়ে মুখ খুলতে নারাজ ডিলাররা। কিছু কাউন্সিলর দেখভালের নামে পেশি শক্তি ব্যবহার করে বলে অভিযোগ করেন সংগঠনের এই নেতা। কিছু সংখ্যক কাউন্সিলর আছে, তারা পেশি শক্তি এবং তাদের যে শক্তি সেটা প্রদর্শন করতে চায়, তারা নিয়মকানুন মানতে চায় না। দাপ্তরিক প্রশাসনিক একটা নিয়মকানুন আছে। শুধু তাই নয়, টিসিবির অনেক পণ্য চলে যাচ্ছে ঈদ উপহার হিসেবে। দক্ষিণ সিটির 59 নম্বরের কাউন্সিলর আকাশ ভৌমিক মে মাসের অবশিষ্ট পণ্য কিনে প্যাকেট করে ঈদ উপহার হিসেবে বিলি করছেন সাধারণ জনগণের মাঝে। টিসিবির মাল দিয়ে এখন ঈদ উপহার শুরু হয়েছে আকাশ কুমার ভৌমিকের। যাদের কার্ড আছে তারা মাল পায় নাই, এখন সেই কার্ডের মাল দিয়া এখন শুরু হয়েছে ঈদ উপহার। তবে এসব বিষয়ে ক্যামেরায় কথা না বললেও মুঠোফোনে কাউন্সিলর জানান টিসিবি কর্তৃপক্ষকে জানিয়েই মানব কল্যাণে কাজ করছেন তিনি। সরকারি মাল আপনি কিনে ঈদ উপহার দেওয়া এটা কি উচিত কিনা? ঈদ উপহার তো আমি দেই না, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি ঈদ উপহার দেয় লেখাটা থাকে, এটা তো সরকারের ভাবমূর্তি হবে, আমার কোনো ব্যক্তিগত লাভ, আমার তো লসই হচ্ছে। যদিও বিষয়টি জানা নেই টিসিবির। প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবির জানান, টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধৃত মালামাল থাকলে আমি তো সমন্বয় করি, পাশাপাশি আমাদের এই পণ্য যদি উদ্ধৃত থাকে কোনো ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে অথবা কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্রয় করে অন্য কোথাও উপহার বা কোনো বিতরণ বা ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা যাবে না। এটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া আছে। যদি কোথাও থেকে কোনো অভিযোগ পাই আমরা কিন্তু সেটা জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নিয়ে থাকি। এটা যেহেতু কাউন্সিলর সাহেব নিজে করেছেন, কাউকে নলেজে দেন নাই, এটা তার ব্যক্তিগত দায়। এছাড়াও দক্ষিণ সিটিতে স্মার্ট কার্ড না হওয়ায় পণ্য সামগ্রী দেয়া নিয়েও তৈরি হচ্ছে জটিলতা। দীপচন্দ্র পাল, RTV, ঢাকা। নির্বাচনে যায়নি, বর্তমান সময়ে এর অস্তিত্বই নাই। স্থানীয় পর্যায়ে প্রভাবশালীরা নিজের এলাকায় জমিদারিত্ব কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। সুজনের নেতৃবৃন্দদের নিয়ে এক ভার্চুয়াল সাক্ষাৎকারে কথা বলেন তিনি। অন্যদিকে আবু নাসের বখতিয়ার আহমেদ বলেছেন, নির্বাচন থেকে চাকরিজীবী, মধ্যবিত্ত ও পেনশনরা বঞ্চিত হচ্ছে, আর বিজনেস সার্কেল ফুলে ফেপে উঠেছে। এ সময় তারা জনগণের আস্থা ফিরিয়ে আনতে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানান। বেনজির ও আজিজ আওয়ামী লীগের লোক নয়, তারা নিজেদের যোগ্যতায় পুলিশ প্রধান ও সেনা প্রধান হয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভায় এমন মন্তব্য করেন তিনি। কাদের বলেন, তারা দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বললেও তাদের দলীয় প্রধান দুর্নীতির দায়ে সাজা ভোগ করছেন। টিআইবি ও সুজন বিএনপির সুরে কথা বলে অভিযোগ করে কাদের বলেন, তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে কিনা তা এখন জনগণের প্রশ্ন। আগামী বছর ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে বলেও জানান কাদের। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। ডিজিপির তুলনায় পর্যাপ্ত রাজস্ব আদায়ের ব্যর্থতায় বিশাল অঙ্কের ঋণ করে আগামী 2024-2025 অর্থ বছরের বাজেট ঘাটতি মেটানোর পরিকল্পনা করছে সরকার, যেখানে কেবল ঋণের সুদ পরিশোধই খরচ হবে 1,28,000 কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণের সুদ 20,000 কোটি। বিশ্লেষকরা বলছেন, এতে সরকারের পাশাপাশি ঝুঁকিতে পড়বে বেসরকারি বিনিয়োগ, কমবে নতুন কর্মসংস্থানের সুযোগ। সেলিম মালিকের রিপোর্ট। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 35,000 কোটি টাকা বাড়িয়ে আগামী 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যেখানে মোট বাজেট ঘাটতি থাকতে পারে 2,55,900 কোটি টাকা।
ঘাটতি মেটাতে প্রতিবারের মতো দেশি বিদেশি উৎস থেকে ঋণ করতে হবে সরকারকে। তবে এবার বাজেট বরাদ্দের বড় একটি অংশ চলে যাবে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধে। মন্ত্রণালয়ের তথ্য মতে এবার সুদ পরিশোধে বাজেট বরাদ্দের পরিমাণ হতে পারে 1,28,000 কোটি টাকা, যার মধ্যে দেশীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের পরিমাণ 1,08,000 কোটি, আর বিদেশি ব্যাংকগুলোকে সুদ পরিশোধ করতে হবে 20,000 কোটি টাকা। পরিসংখ্যান বলছে চলতি অর্থ বছর সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে 94,376 কোটি টাকা, যা গেল বছর ছিল 90,013 কোটি। এছাড়া আগের 2 অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছিল 77,779 কোটি টাকা এবং 70,606 কোটি। রাজস্ব আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, সেটা আমরা করছি না। কারণ হলো যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা ট্যাক্স দিচ্ছেন না, বা আমরা তাদের কাছ থেকে ট্যাক্স দিতে পারছি না। বিশ্লেষকরা বলছেন কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার ব্যর্থতায় রাজস্ব আদায় বাড়ছে না। কালো টাকা বানালে পরে আমাকে কর শোধ করতে হবে 15% হারে, আর আমি যদি সাদা টাকা করতে যাই তাহলে 25% হারে করতে হবে। তাহলে কালো টাকা করাই আমাদের সুবিধা, কারণ এখন কালো টাকা করলে 5 বছর পর সরকার এটা সাদা করার জন্য বিশেষ সুবিধা আমাকে দেবে। এই বিপরীতমুখী নীতিমালার কারণে সরকারের আয় কমে গেছে। সুদ পরিশোধে বিপুল টাকা চলে গেলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ কমবে। সরকার যেই কম বিনিয়োগ করবে সেটুকুর জন্য ব্যাংক থেকে তাকে প্রচুর টাকা ধার করতে হবে, প্রাইভেট সেক্টর তখন আর ধার পাবে না। সুতরাং প্রাইভেট সেক্টরের বিনিয়োগও কম হচ্ছে, সরকার ধার করেও কম বিনিয়োগ করছে, দুটো মিলিয়ে কম বিনিয়োগ হচ্ছে, সুতরাং প্রবৃদ্ধির হার কম হচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে। অর্থ বিভাগের হিসাব মতে 2023 সাল পর্যন্ত সরকারের মোট ঋণ ছিল 16,59,334 কোটি টাকা। এর মধ্যে দেশ থেকে নেওয়া ঋণের পরিমাণ 9 লাখ কোটি টাকার বেশি এবং বিদেশি ঋণ 7,05,520 কোটি টাকা। সুশাসন না হলে এগুলো কোনোটাই করা যাবে না। সেলিম মালিক, RTV, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটন ওভালে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশরা এবারের আসরটাও শুরু করতে চায় জয় নিয়ে। এদিকে টি-20 বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল, তাই প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় স্কটল্যান্ড। রাত 8:30টায় শুরু হবে দু দলের লড়াই। অন্যদিকে আরেক ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ নেপাল। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। ভারী বৃষ্টিতে সিলেটে নতুন করে আরও শতাধিক এলাকা প্লাবিত হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং নতুন করে আরও 1 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। সিলেট নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 28টি এখন পানিতে তলিয়ে আছে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সুরমা নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি কি দেখছেন? এছাড়া নিম্নাঞ্চলের দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ রয়েছে জানাবেন। আচ্ছা ফারিয়া, যেমনটা আমরা গত 2 দিন যাবৎ সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম, সুনামগঞ্জে কিন্তু এই যে সিলেটের বন্যার যে পানি উজান থেকে আসলে ভাটিতে চলে আসছে এবং এখন সুনামগঞ্জে সুরমা সহ পাহাড়ি যত নদী আছে সেইগুলোর নিম্নাঞ্চল কিন্তু আসলে পানির চাপ সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদী। দেখতেই পাচ্ছেন যে প্রবল স্রোত আসলে এই নদীতে রয়েছে এবং উজান থেকে পানি আসলে ভাটিতে যাচ্ছে। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জে গতকালকেও কিন্তু এই সুরমা নদীর পানি কারণে বিশম্বরপুর তাহিরপুর সড়ক কিন্তু ডুবেছিল, এখন একটু কমেছে। যদি বলি যে গতকালকে রাতে বৃষ্টিপাত হয়েছে, এর ফলে সুনামগঞ্জে নতুন করে আসলে নিম্নাঞ্চলে কিছু পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও যদি বলি আপনাকে, বিশম্বরপুর উপজেলায় হাওরের বাঁধ ভেঙে রূপসা নদীর যে ভাঙন সৃষ্টি হয়েছে, এতে প্রায় শতাধিক ঘর বাড়ি আসলে বিধ্বস্ত হয়েছে এবং এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের বিশম্বরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনি যেমনটা বলছিলেন, পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে যে যদিও এভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, আজকে যদি এভাবে অব্যাহত পানি বৃদ্ধি পায় তাহলে হয়তো এই সুরমা নদীর বিপদসীমা অতিক্রম করতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। এবার গাজা প্রসঙ্গ। দক্ষিণ ও মধ্য গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল ও হামাসের উপর প্রতিনিয়তই চাপ বাড়ছে। এর মধ্যে অবরুদ্ধ শহর রাফা ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় হামাসের হাতে জিম্মি থাকা 4 ইসরায়েলি নিহত হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ হামাসের জিম্মায় আছে। ইসরায়েলের সামরিক বাহিনী 4 ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।